রাত তখন প্রায় 10টা। জেলার সদর থানার সামনে একজন মহিলা এসে দাঁড়ালেন। পরনে ময়লা পোশাক, পায়ে পুরনো রাবারের স্যান্ডেল, হাতে একটা ছেঁড়া কাপড়ের ব্যাগ, চোখে মুখে ভয় আর উদ্বেগ। দেখলে যে কেউ বলবে গ্রাম থেকে আসা কোনো অসহায় মহিলা। হয়তো স্বামী মেরেছে, হয়তো জমির বিবাদ, হয়তো ছেলেকে কেউ ধরে নিয়ে গেছে। কিন্তু এই মহিলা আসলে কে সেটা জানলে থানার ভেতরে বসে থাকা কনস্টেবল থেকে শুরু করে ওসি পর্যন্ত সবার বুকের ভেতর ঢিপ করে উঠত। কারণ এই গরিব মহিলা আর কেউ নন, তিনি হলেন জেলা ম্যাজিস্ট্রেট তানজিয়া সালমা। তার বয়স মাত্র ৩৫ বছর। পিসিএস ক্যাডারে প্রথম দিকে পাশ করা এই মেধাবী অফিসার মাত্র ৩ মাস আগে এই জেলায় যোগ দিয়েছেন। কিন্তু সেই ৩ মাসেই তিনি বুঝে গেছেন ফাইলে যা লেখা আছে আর মাঠে যা হচ্ছে, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল ফারাক। আজ রাতে তিনি সেই ফারাকটা নিজের চোখে দেখতে এসেছেন। ৩ সপ্তাহ আগের কথা, তানজিয়া সালমার অফিসে এসেছিলেন রাহেলা বেগম। বয়স ৫০-এর কাছাকাছি হবে। গায়ে ময়লা কাপড়, চোখ দুটো লাল, কান্নায় ফুলে গেছে। রাহেলার একমাত্র ছেলে রফিক, বয়স ১৯ বছর, স্থানীয় একটি ইটভাটায় কাজ করত। মাস তিনেক আগে এলাকার প্রভাবশালী করিম শিকদারের গুদাম থেকে ধান চুরির অভিযোগে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। কিন্তু রাহেলা বলেছিলেন রফিক চুরি করেনি, ওই রাতে সে বাড়িতেই ছিল। ৫ জন সাক্ষী আছে, কিন্তু থানায় কেউ তার কথা শুনছে না। মামলা দিতে গেলে বলছে টাকা লাগবে, জামিনের কথা বললে বলছে উপরে দিতে হবে। আমার ছেলে এখন জেলে ম্যাডাম, ৩ মাস হয়ে গেল। আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, থানায় গেলে তাড়িয়ে দেয়। তানজিয়া সালমা সেদিন নিজেই ওই থানার ওসিকে ফোন করেছিলেন। ওসি বলেছিলেন ম্যাডাম, মামলা প্রক্রিয়াধীন, সব ঠিকঠাকই আছে। কিন্তু সব ঠিকঠাক নেই এটা তানজিয়া বুঝতে পারছিলেন, কারণ রাহেলা একা নন। গত ৩ মাসে তার কাছে এরকম অভিযোগ এসেছে অন্তত ১৫টি। থানায় অভিযোগ নেওয়া হচ্ছে না, গরিব মানুষকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না। সেদিন রাতে অফিসে বসে তানজিয়া সিদ্ধান্ত নিলেন, শুধু ফাইল দেখে আর ফোনে কথা বলে কিছু হবে না, নিজেকেই মাঠে নামতে হবে। কিন্তু ম্যাজিস্ট্রেট পরিচয়ে গেলে সবাই সতর্ক হয়ে যাবে, সব পরিষ্কার করে রাখবে, আসল চিত্র দেখা যাবে না। তাই এই ছদ্মবেশ। পরিকল্পনাটা সহজ ছিল না। তানজিয়া সালমা নিজের বিশ্বস্ত সহকারী রুমকিকে ডাকলেন। রুমকি মাঠ পর্যায়ের কাজে অভিজ্ঞ, তার সাথে বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠেছে। রুমকি, আমি একটা কাজ করতে চাই, কিন্তু কেউ জানতে পারবে না। রুমকি অবাক হলেও রাজি হলো। তানজিয়া নিজের পোশাক বদলালেন। অফিসের পোশাক নয়, কোনো দামি কাপড় নয়, পুরনো সুতির পোশাক, যেটা ইচ্ছে করেই একটু ময়লা করা হলো। চুল একটু এলোমেলো, গ্রামের বিবাহিত মহিলাদের মতো। হাতে মোটা রূপার চুড়ি, যেটা বাজার থেকে কিনেছেন মাত্র ৫০ টাকায়। মোবাইল ফোনটা রাখলেন না, একটা পুরনো বাটন ফোন নিলেন, যেটা রুমকির নামে রেজিস্টার্ড। সরকারি পরিচয়পত্র নয়, হাতে রইল একটা সাধারণ ভোটার আইডির ফটোকপি। নাম ঠিক হলো মহিমা বেগম, পরিচয় পাশের গ্রামের বাসিন্দা। স্বামী দিনমজুর, ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। গল্পটা মিথ্যা নয়, এটা আসলে রাহেলা বেগমেরই গল্প। তানজিয়া ঠিক করলেন রাহেলার ছেলে রফিকের মামলা নিয়েই থানায় যাবেন, দেখবেন আসলে কি হয়। রুমকি দূরে থাকবে, নজর রাখবে, বিপদ হলে সংকেত দেবে। রাত 10টায় থানার গেটে এসে দাঁড়ালেন তানজিয়া। গেটে একজন কনস্টেবল বসে আছে, বয়স 25 বছর হবে, নাম দেখা যাচ্ছে হাসান। তানজিয়া কাচুমাচু গলায় বললেন, ভাই, একটু ভিতরে যেতে পারবো? আমার ছেলের বিষয়ে কথা বলতে এসেছি। কনস্টেবল হাসান মুখও তুলল না, একটা খাতায় কী যেন লিখছিল। কাল আসেন। ভাই, অনেক দূর থেকে এসেছি, রাত হয়ে গেছে, যদি একটু। বললাম না কাল আসেন, রাতে অফিসার নেই। তানজিয়ার বুকের ভেতরে কিছু একটা মোচড় দিয়ে উঠল, কিন্তু তিনি সেটা মুখে আনলেন না। ভাই, আমার ছেলে ৩ মাস ধরে জেলে, যদি একটু। এবার হাসান মুখ তুলল, বিরক্ত চোখে তাকালো। আপনার ছেলে জেলে মানে কেস আছে? কেস থাকলে উকিল ধরেন। রাত 10টায় এখানে এসে কি করবেন, যান এখান থেকে। তানজিয়া একটু থামলেন, বুকের ভেতরে আগুন জ্বলছে, কিন্তু তিনি এখন ছদ্মবেশে মহিমা বেগম। মাথা একটু নিচু করে বললেন, ভাই, একটু ভিতরে গিয়ে ওসি সাহেবের সাথে কথা বলতে পারবো? হাসান এবার উঠে দাঁড়ালো, গলা উঁচু করলো। ওসি সাহেব এখন ব্যস্ত, আপনাকে সহজ কথা বললে বুঝেন না, চলে যান এখান থেকে, না হলে আপনাকেও ভিতরে ঢুকাবো। আশেপাশে ২-৩ জন মানুষ ছিল, তারা তাকিয়ে রইল, কিন্তু কেউ কিছু বলল না। তানজিয়া চলে গেলেন না। আমি যাব না, আমার ছেলের বিষয়ে কথা না বলে যাব না। হাসান এগিয়ে এলো, আপনি কি ঝামেলা করতে এসেছেন? চলে যান বলছি। ঠিক তখনই ভেতর থেকে একজন বেরিয়ে এলেন।
বয়স 50-এর কাছাকাছি, পেটটা বেশ বড়, গায়ে পুলিশের পোশাক। এটি ওসি আব্দুল সাহেব। ওসি আব্দুল সাহেব বেরিয়ে এসে পরিস্থিতি দেখলেন। কি হয়েছে এখানে? হাসান বলল, স্যার, এই মহিলা ভেতরে যেতে চাইছে, কাল আসতে বলছি, যাচ্ছে না। ওসি তানজিয়ার দিকে তাকালেন। কি ব্যাপার? তানজিয়া এবার পুরো গল্প বললেন। রফিকের কথা, 3 মাস জেলে থাকার কথা, নির্দোষ হওয়ার কথা, সাক্ষীদের কথা। ওসি সাহেব একটু শুনলেন, তারপর বললেন, কোন মামলা? রফিকুল ইসলাম করিম শিকদারের ধান চুরির মামলা? ওসির মুখে একটা ভাব এলো। করিম শিকদারের নাম শুনতেই তিনি একটু সোজা হয়ে বসলেন। ওই মামলা তো কোর্টে চলে গেছে, আমাদের কিছু করার নেই। কিন্তু স্যার, ছেলেটা নির্দোষ, সাক্ষী আছে তো। সাক্ষী থাকলে উকিল দিয়ে কোর্টে দেখান, আমরা কি করব? স্যার, জামিনের জন্য থানা থেকে একটা সুপারিশ যদি দিতেন। ওসি এবার হাত তুললেন। দেখেন, জামিন টামিন এসব কোর্টের বিষয়, আমাদের এখানে এসে কান্নাকাটি করলে কিচ্ছু হবে না। আর তিনি একটু থামলেন, তারপর গলা নামিয়ে বললেন, আপনার ছেলের মামলাটা একটু জটিল। করিম সাহেব প্রভাবশালী মানুষ, মামলাটা যদি দুর্বল করতে হয়, মানে কাগজপত্রে কিছু করতে হলে, সেটার জন্য একটু, বুঝলেন তো? তানদিয়া বুঝলেন ঘুষ। সরাসরি না বলেও ওসি বলে দিলেন, টাকা দিলে মামলা দুর্বল হবে, না দিলে হবে না। তানদিয়ার হাত কাঁপছিল, কিন্তু তিনি শান্ত রইলেন। স্যার, কত টাকা লাগবে? ওসি একটু চারদিকে তাকালেন। সেটা আলাপ করা যাবে, আপনি কাল দুপুরে আসেন, আর একা আসবেন, ঠিক আছে? তানজিয়া মাথা নাড়ালেন। আচ্ছা স্যার। তিনি চলে এলেন। থানার গেট পেরিয়ে একটু দূরে আসতে রুমকি এগিয়ে এলো। ম্যাডাম, সব শুনেছি, ছোট রেকর্ডারে ধরা আছে। তানজিয়া একটা লম্বা নিঃশ্বাস নিলেন। আজকের মতো শেষ, কিন্তু কাজ মাত্র শুরু হলো। পরদিন দুপুরে তানজিয়া আবার গেলেন। এবার তার সাথে একটা ছোট ক্যামেরা, পোশাকের মধ্যে লুকানো। রুমকি বাইরে থেকে পুরো বিষয় মনিটর করছে। ওসির রুমে ঢুকতে দেওয়া হলো। ওসি সাহেব বসে আছেন, পানের পিক ফেলে তাকালেন। আসেন, বসেন। তানজিয়া বসলেন। স্যার, আমার কাছে বেশি টাকা নেই, কিন্তু ছেলেটাকে বের করতে হবে। ওসি একটু ঝুঁকলেন। দেখেন, কাজটা সহজ না। করিম সাহেব শুনলে মেজাজ খারাপ করবেন। তার সাথে আমাদের সম্পর্ক আছে, তাই রিস্ক আছে। 5,000 টাকা দিলে মামলার কাজে কিছু একটা করা যাবে। সাক্ষীর জবানবন্দি একটু নরম করা যাবে। তানজিয়া আস্তে আস্তে বললেন, 5,000 তো আমার কাছে নেই স্যার। তাহলে 3,000, কিন্তু এর নিচে নয় কিন্তু। আচ্ছা স্যার, কাল নিয়ে আসবো। তানজিয়া উঠলেন। রুম থেকে বেরিয়ে আসতে আসতে দেখলেন থানার ভেতরে একটা বেঞ্চে বসে আছে একজন বৃদ্ধ মানুষ, কাঁদছেন। পাশে একটা মেয়ে, বয়স 15 বছর হবে। তানজিয়া একটু এগিয়ে গেলেন। চাচা, কি হয়েছে আপনার? বৃদ্ধ মাথা তুলে তাকালেন, চোখে জল। মা, আমার জমি কেউ দখল করে নিয়েছে, 3 দিন ধরে বসে আছে, অভিযোগ নিচ্ছে না। কেন নিচ্ছে না চাচা? বলে কাগজপত্র নেই, কিন্তু আমার কাছে দলিল আছে, দেখাতে চাইছি, কিন্তু নিচ্ছে না। তানজিয়া চারদিকে তাকালেন। থানার ভেতরে আরও 3-4 জন বসে আছে, প্রত্যেকের মুখে একই রকম অসহায়ত্ব। কেউ এসেছে মেয়েকে উদ্ধার করতে, কেউ এসেছে হারানো গরুর খোঁজে, কেউ এসেছে মারধরের অভিযোগ দিতে, কিন্তু কেউ কারো কথা শুনছে না। তানজিয়ার মনে হলো এটা একটা থানা নয়, এটা একটা অন্ধকার ঘর, যেখানে গরিব মানুষেরা এসে শুধু হতাশ হয়ে ফিরে যায়। সেই রাতে তানজিয়া তার অফিসে বসলেন। রুমকি তার সামনে, টেবিলের উপর রেকর্ডার, ক্যামেরা ফুটেজ, নোটবুক। রুমকি, এখন থেকে যা করব সেটা কিন্তু দ্রুত করতে হবে। আগামী 7 দিনে সব কিছু গুছিয়ে নিতে হবে, ঠিক আছে? তানজিয়া পরিকল্পনা করলেন। প্রথমত সকল অডিও ভিডিও প্রমাণ সংরক্ষণ করতে হবে, বিভাগীয় কমিশনারের কাছে পাঠাতে হবে। দ্বিতীয়ত রফিকের মামলার ফাইল নিজে পর্যালোচনা করবেন, প্রয়োজনে কোর্টে সরাসরি হস্তক্ষেপ করবেন। তৃতীয়ত যারা থানায় অভিযোগ করতে এসে ফেরত গেছে তাদের তালিকা তৈরি করবেন। চতুর্থত করিম শিকদারের ব্যাপারে আলাদা তদন্ত। পরদিন সকালে তানজিয়া সালমা আবার থানায় গেলেন, কিন্তু এবার আর সেই ছদ্মবেশে মহিমা বেগম নন। এবার গেলেন সরকারি গাড়িতে, পরনে সাদা শাড়ি, গলায় পরিচয়পত্র, পেছনে 2 জন সহকারী। থানার গেটে গাড়ি থামতেই কনস্টেবল হাসান দৌড়ে এলো, তারপর চিনতে পেরে থমকে গেল। এ যে সেই দিনের সেই মহিলা। হাসানের মুখ সাদা হয়ে গেল। তানজিয়া গাড়ি থেকে নামলেন, শান্ত মুখে বললেন, ওসি সাহেবকে ডাকুন এবং থানার সব কর্মকর্তাকে হাজির করুন। ওসি আব্দুল সাহেব বেরিয়ে এলেন হাসি মুখে। ম্যাডাম, আসুন আসুন ভেতরে। তানজিয়া থামলেন। আপনি কি আমাকে চেনেন? ওসি একটু থামলেন। আপনি কি জেলা ম্যাজিস্ট্রেট ম্যাডাম? হ্যাঁ,
এবং আপনি কি জানেন গত 2 দিন আমি এই থানায় 2বার করে এসেছি মহিমা বেগম নামে। আপনি নিজে আমার কাছে 3,000 টাকা চেয়েছেন মামলা দুর্বল করার জন্য। ওসির মুখ থেকে রক্ত সরে গেল। ম্যাডাম আমি মানে সব রেকর্ড আছে, অডিও ভিডিও। থানার সামনে তখন একটা জনতা জড়ো হতে শুরু করেছে। খবর দ্রুত ছড়ায়। তানজিয়া ভেতরে ঢুকলেন, প্রতিটি রুম ঘুরলেন, থানার ডায়েরি দেখলেন, অভিযোগ রেজিস্টার দেখলেন। বের হলো ভয়াবহ সব তথ্য। গত 6 মাসে মোট অভিযোগ এসেছে 143টি, কিন্তু রেজিস্টারে লেখা আছে মাত্র 67টি। বাকি 76টি অভিযোগ কোথায় গেল? রফিকের মামলায় সাক্ষীদের জবানবন্দি পরিবর্তন করা হয়েছে, আসল জবানবন্দি কোথাও নেই। করিম শিকদারের বিরুদ্ধে 3টি অভিযোগ এসেছিল, 3টিই খারিজ হয়ে গেছে। কিভাবে? কোনো কারণ নেই। থানার লকআপে 3 জন আছে যাদের আইনি পরিসীমা পার হয়ে গেছে, কিন্তু রেকর্ডে নেই। তানজিয়া সালমা সেদিনই পদক্ষেপ নিলেন। প্রথমে লকআপের 3 জনকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দিলেন। তারপর রফিকের মামলার ফাইল জব্দ করলেন। নিজে সেটা পড়লেন, দেখলেন মামলা সম্পূর্ণ মিথ্যার উপর দাঁড়িয়ে। সাক্ষীদের সাথে যোগাযোগ করলেন, তাদের আসল জবানবন্দি নিলেন। পরদিন কোর্টে গেলেন, বিচারকের সামনে সব প্রমাণ উপস্থাপন করলেন। সেদিন বিকেলে রফিক জেল থেকে বেরিয়ে এলো। থানার বাইরে দাঁড়িয়েছিলেন রাহেলা বেগম। ছেলেকে দেখে তিনি ছুটে গেলেন। মা আর ছেলের কান্না দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখও ভিজে গেল। তানজিয়া দূরে দাঁড়িয়ে দেখলেন বুকের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি। করিম শিকদার এলাকার মাতবর, জমি আছে, টাকা আছে, রাজনৈতিক যোগাযোগ আছে। বছরের পর বছর ধরে তার বিরুদ্ধে অভিযোগ আসে আর থানায় হারিয়ে যায়। তানজিয়া সালমা তার বিষয়ে আলাদা তদন্ত শুরু করলেন। দেখা গেল করিম শিকদার গত 5 বছরে 12টি পরিবারের জমি অবৈধভাবে দখল করেছেন, কিন্তু প্রতিটি মামলা নিষ্পত্তি হয়ে গেছে থানাতেই। তানজিয়া ডাকলেন করিম শিকদারকে। সে এলো দাম্ভিক মুখ করে। মনে হলো যেন সে ভাবছে ম্যাজিস্ট্রেট মানেই কেবল একজন সরকারি কর্মকর্তা আসবে, কিছু বলবে, বলে চলে যাবে। আপনি কি জানেন রফিকুল ইসলামের বিরুদ্ধে আপনার দেওয়া মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে? করিম একটু তখন নড়লেন। ম্যাডাম, মামলা তো কোর্টে গেছে এবং রফিক মুক্তি পেয়েছে। এখন আপনার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আনা হবে। ম্যাডাম, আমি একটু কিছু বলতে চাই। আপনার বলার কিছু নেই। আপনার জমি দখলের 12টি মামলাও আমার টেবিলে আছে। প্রতিটি মামলা পুনরায় তদন্ত করা হবে। করিম শিকদারের দাম্ভিকতা খসে পড়ল। তিনি বুঝলেন এবার আর সম্পর্ক কাজে আসবে না। ওসি সাহেব বিভাগীয় তদন্তের মুখে পড়লেন। তদন্তে বেরিয়ে এলো তিনি গত 3 বছর অন্তত 40টি মামলায় ঘুষ নিয়েছেন। বেশ কিছু মামলায় প্রভাবশালীদের পক্ষে কাজ করেছেন। তাকে সাময়িক বরখাস্ত করা হলো। কনস্টেবল হাসানকে শোকজ করা হলো। নতুন ওসি এলেন, তরুণ, সৎ এবং কঠোর। তানজিয়া সালমা থানায় একটি নতুন ব্যবস্থা চালু করলেন। এখন থেকে প্রতিটি অভিযোগ বাধ্যতামূলকভাবে রেজিস্টারে লিখতে হবে। কোনো অভিযোগ মৌখিকভাবে নিষ্পত্তি করা যাবে না। থানার সামনে একটি বোর্ড লাগানো হলো, কোনো অভিযোগ নীতি অস্বীকার করলে সরাসরি জেলা ম্যাজিস্ট্রেটের নাম্বারে ফোন করুন। সেই নাম্বারটা তানজিয়ার নিজের। তানজিয়া সালমা সিদ্ধান্ত নিলেন শুধু এক থানায় নয়, পুরো জেলায় এই পরিবর্তন আনতে হবে। তিনি আরও 5টি থানায় একই পদ্ধতিতে ছদ্মবেশে গেলেন। প্রতিটি জায়গায় পেলেন কম বেশি একই চিত্র: গরিব মানুষকে তাড়িয়ে দেওয়া, টাকা ছাড়া কাজ না হওয়া এবং প্রভাবশালীদের পক্ষ নেওয়া। প্রতিটি থানায় অডিও ভিডিও প্রমাণ সংগ্রহ করলেন। তারপর একদিন জেলা প্রশাসনের সভাকক্ষে ডাকলেন সব ওসিকে। সেখানে প্রত্যেককে তাদের নিজের রেকর্ডিং শোনানো হলো। কেউ কেউ মাথা নিচু করে বসে রইলেন, কেউ মাফ চাইলেন, কেউ আবার অস্বীকার করার চেষ্টা করলেন। তানজিয়া সালমা শান্ত গলায় বললেন, আমি আপনাদের শাস্তি দিতে আসেনি, আমি এসেছি একটা কথা বলতে। এই মানুষগুলো, তারা প্রতিদিন থানায় আসে, তারা আপনাদের শত্রু নয়, তারা সাহায্য চাইতে আসে, তারা ভয় পাচ্ছে, কষ্টে আছে। আপনারা যদি তাদের ফিরিয়ে দেন তাহলে তারা কোথায় যাবে? সভাকক্ষে পিনপতন নীরবতা। আমি চাই এই জেলায় প্রতিটি মানুষ, গরিব হোক ধনী হোক, থানায় এলে যেন ন্যায় বিচার পায়। এটা আমার চাওয়া নয়, এটা তাদের অধিকার। সেই সবার পর থেকে পরিবর্তন আসতে শুরু করলো ধীরে ধীরে। প্রথম মাসে অভিযোগ নথিভুক্তির হার বাড়ল 40%। দ্বিতীয় মাসে থানার সামনে আগে যে ভিড় থাকতো সেই অভিযোগকারীদের সংখ্যা বাড়ল, কারণ মানুষ জানল এখন অভিযোগ নেওয়া হয়। তৃতীয় মাসে পাশের জেলা থেকে মানুষ এসে বলল, আমরা শুনলাম এই জেলায় নাকি এখন পুলিশ ভালো হয়ে গেছে। রাহেলা বেগমের ছেলে রফিক এখন একটি ছোট ব্যবসা শুরু করেছে। তার মায়ের মুখে হাসি। যে বৃদ্ধ 3 দিন থানায় বসেছিলেন তার জমি ফেরত পেয়েছেন, মামলা নিষ্পত্তি হয়েছে। করিম শিকদারের দখল করা 12টি জমির মধ্যে 9টি ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে। একদিন একজন সাংবাদিক তানজিয়া সালমাকে প্রশ্ন করলেন, ম্যাডাম, আপনি এই ঝুঁকি কেন নিলেন?
ছদ্মবেশে গেলেন কেন? যদি কিছু হতো? তানজিয়া একটু হাসলেন। আমি যখন মহিমা বেগম সেজে থানায় দাঁড়িয়েছিলাম আর কনস্টেবল আমাকে তাড়িয়ে দিচ্ছিল, সেই মুহূর্তে আমি বুঝলাম প্রতিদিন কত মানুষ এই অনুভূতির মধ্যে দিয়ে যায়। যে অনুভূতি হলো আমি সাহায্য চাইতে এসেছি আর আমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। কোনো ফাইল, কোনো রিপোর্ট, কোনো পরিসংখ্যান এই অনুভূতিটা বোঝাতে পারে না। সেটা বুঝতে হলে নিজে দাঁড়াতে হয় সেই জায়গায়। সাংবাদিক আবার জিজ্ঞেস করলেন, ভয় লাগেনি ম্যাডাম? তানজিয়া বললেন, লেগেছিল, কিন্তু তার চেয়ে বেশি রাগ লেগেছিল। আর রাগ থেকে সাহস আসে। আজ 6 মাস পর জেলা সদর থানার সামনে সেই বোর্ডটা এখনও আছে। কোনো অভিযোগ নিতে অস্বীকার করলে সরাসরি জেলা ম্যাজিস্ট্রেটের নম্বরে ফোন করুন। সেই নম্বরে এখনও মাঝে মাঝে ফোন আসে। তানজিয়া প্রতিটি ফোন ধরেন, কারণ তিনি জানেন যে মানুষটা ফোন করেছে সে হয়তো রাহেলা বেগমের মতো কেউ। জমি কেউ নিয়ে নিয়েছে, হয়তো তাকে থানা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সে মানুষটা এখন একটাই জায়গা পেয়েছে যেখানে কেউ তার কথা শুনবে, সেটাই যথেষ্ট। বন্ধুরা, এই গল্পটি শেষ হয় এখানেই, কিন্তু তানজিয়া সালমার কাজ শেষ হয়নি। কারণ প্রতিদিন কোথাও না কোথাও রাহেলা বেগমেরা থানার গেটে দাঁড়িয়ে থাকছেন। প্রশ্ন হলো, সেদিনে সেই কনস্টেবলের মতো কেউ তাদের তাড়িয়ে দেবে, নাকি কেউ তাদের কথা শুনবে? উত্তরটা নির্ভর করবে আমাদের সবার উপর। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং সাধারণ মানুষকে সচেতন করুন। আশা করি এই গল্পটি আপনাদের বাস্তব জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করবে। যাই হোক, ভালো থাকবেন সবাই এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।